৭৫ পরবর্তী কোনো সরকারই সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বললেন প্রধানমন্ত্রী। বিজিবি হবে ত্রিমাত্রিক বাহিনী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কাল মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। অপব্যাখ্যা সমর্থন করে না ইসলাম, মত আলেম সমাজে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বলছে জাতিসংঘ। সুযোগ সুবিধায় সন্তুষ্ট ভাষাঞ্চলের নতুন বাসিন্দারা। 10 জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু। ভ্যাকসিন পেতে বহুমুখী উদ্যোগ। 24 ঘন্টায় আরও 35 মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে করোনা মহামারী অবসানের স্বপ্ন দেখাতে পারে পৃথিবী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়ায় ভ্যাকসিন প্রয়োগ শুরু। ৭৫ পরবর্তী কোনো সরকারই সীমান্ত সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই স্থল ও সীমান্ত চুক্তি সুরাহা করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 95তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এই বাহিনীকে ত্রিমাত্রিক হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 95তম ব্যাচ রিক্রুট প্রশিক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 95তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনীর কুচকাওয়াজ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার ও কলেজে এ আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে কৃতিত্বের স্বীকৃতি পান নারী সৈনিক হাসিনা আক্তার বিথি। তাকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন বিজিবির মহাপরিচালক। বক্তব্যে মুক্তিযুদ্ধ ও দেশের সীমান্ত রক্ষায় বাহিনীর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সীমান্ত সমস্যা সমাধানে ৭৫ পরবর্তী সরকারের উদাসীনতার কথা। আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন, কিন্তু ৭৫ পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া, কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ভারতের সাথে মেটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি সরকার আসার পর থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি। তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি। শৃঙ্খলা প্রতিটি বাহিনীর জন্য অপরিহার্য উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধিও দূর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দেন সরকার প্রধান। ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভালো থাকুক। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসক জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার রাতে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিষয়টি জানার পরপরই প্রতিবাদে মাঠে নামে বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আওয়ামী লীগ নেতারা বলেন, একটি মহল ধর্মের অপব্যাখ্যা করে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। অবশ্যই তদন্তপূর্বক দেখে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, সরকারের কাছেও আছে, আর আমরাও প্রস্তুত আছি। আমরা এত দুর্বল না, আমরা আগেও শক্তিশালী ছিলাম, এখনও আছি। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য এটি আমাদের একটি জাতীয় সম্পদ।
এটি কোনোভাবে যারা ভাঙচুরের সাথে সম্পৃক্ত আছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মুজিব বর্ষে শহরের 5 রাস্তার মোড়ে ভাস্কর্যটি নির্মাণ করেছিল কুষ্টিয়া পৌরসভা। একই বেদিতে বঙ্গবন্ধুর 3 ধরনের 3টি ভাস্কর্য নির্মাণের পাশাপাশি জাতীয় 4 নেতার ভাস্কর্য নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। রত্না জামান, একুশে টেলিভিশন। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। রাজধানীতে এক সমাবেশে তিনি বলেছেন, ভাস্কর্য নিয়ে ছিনিমিনি খেললে পিঠের ছাল থাকবে না। এদিকে কাল ভাস্কর্য বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আমরা সেখানে মূর্তি হতে দেব না। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয় বিভিন্ন সংগঠন। প্রতিবাদে মাঠে নেমে নানা কর্মসূচিও পালন করছে তারা। শাহবাগে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বক্তাদের অভিযোগ, ইসলামের নামে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটি। রোববার ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্তের কথা জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ যুব মৈত্রী। দেশের শান্তি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন যুব মৈত্রী নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে হেফাজতের রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা। সেই সাথে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা। এদিকে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গৌরব ৭১। এ সমাবেশ থেকে ভাস্কর্য বিরোধীদের এক হাত নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তারেক জিয়া আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অপরাধী। সেই অপরাধী লন্ডনে বসে কাদেরকে নিয়ে, কোন কোন দেশের গোয়েন্দাদেরকে নিয়ে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে, টাকা দিচ্ছে। বঙ্গবন্ধু আর আমার জাতীয় পতাকা এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আর আমরা কাউকে চুমা দিব, এটা হয় না। দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন, আপনাদের হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেব। বাংলাদেশের যে পৃষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্ক নয়। এই বাংলাদেশের সকল ধর্মগুপ্তের মানুষ এক কাতারে থাকবে, একসাথে থাকবে। যারা তাকে বাধাগ্রস্ত করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে মুক্তিকামী জনতা রাস্তায় নেমে এসেছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে ভাস্কর্য বিরোধীদের ঔদ্ধত্যের প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিভিন্ন মাদ্রাসায় যখন শিশু নির্যাতনের মতো অপরাধ সামনে এসেছে, তখনই তা ধামাচাপা দিতে ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়েছে একটি চক্র। এই ইস্যুতে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টাও করছে তারা। তবে আলিমরা বলছেন, শিশু নির্যাতনের মতো অপরাধ দমন করা দরকার। আর ধর্মের অপব্যাখ্যা ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেন তারা। দীপু শিকদারের রিপোর্ট। দেশের অনেক মাদ্রাসায় এভাবে শিশুদের নির্মম নির্যাতন করা হয়। প্রায় মাদ্রাসা শিশু নির্যাতন সংবাদের শিরোনামও হয়। বলৎকার এবং নারী নির্যাতনের মতো ঘটনাও ঘটছে অনেক মাদ্রাসায়। এই বাইতুস সুফা মাদ্রাসার মধ্যে ছেলেদের সাথে খারাপ কাজের রিপোর্ট পর্যন্ত আমার কাছে এসেছে। আমার বাচ্চার সাথে মাদ্রাসার হুজুর একটা খারাপ কাজ করছে, ওর সাথে প্রায় 10 থেকে 12 বার। দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলৎকারের ঘটনাগুলো সামনে এসেছে। ঠিক তখনই ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়েছে একটি মহল। সমাবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করার হুমকি দেওয়ার মতো ঔদ্ধত্যও দেখিয়েছে তারা। বাপের মূর্তি তো দূরের কথা, কেউ যদি বানায় উনি নিজে আগে ভাঙবো। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, শিশু নির্যাতন নিপীড়নের ইস্যুটি সামনে আসা উচিত। এগুলো ধামাচাপা দেওয়া ঠিক নয়।
ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, অর্থাৎ বিশৃঙ্খলা করা এটা কিন্তু হত্যার চাইতে জঘন্য। যে কোনো কাজের কি বিশৃঙ্খলা? আপনি একটা ইস্যু সামনে আসছে, আপনি আরেকটা ইস্যুকে এখানে ঢুকিয়ে দিয়ে নতুন করে বিশৃঙ্খলা করবেন, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আল্লাহ সাল্লাম কিন্তু শিশুদেরকে সবচেয়ে তিনি কি ভালোবাসতেন। ভালোবাসার জায়গাটা সুনিশ্চিত করে শাসন করা যাবে, কিন্তু নির্যাতন করা যাবে না। ধর্মের অপব্যাখ্যা করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করাও ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন এই আলেম। যদি নির্যাতন করা হয় তাহলে দেখা যাবে এই সন্তান আর মাদ্রাসায় পড়বে না এবং তারা ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে তারা যাবে, উগ্র হয়ে যাবে যে আমাদের উস্তাদরা আমাদেরকে হাত পা বেঁধে এটা কি কুকুর মারছে নাকি এটা ইঁদুর মারছে নাকি বিড়াল মারছে। দেশের ভিতরে আমরা অরাজকতা সিস্টেম করব না, ইসলামকে ইসলামের জায়গায় রাখবো। যারা পরিস্থিতি উত্তপ্ত করতে চায় তাদেরকে সবকিছু ছেড়ে শান্তির পথে থাকার আহ্বান আলেমদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মাদ্রাসায় সংগঠিত নির্যাতন, ধর্ষণ ও বলাৎকার নিয়ে কথা বলতে নারাজ ভাস্কর্য বিরোধীরা। আর শুধু দেশের নয়, মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্য ভেঙে ফেলতে চান তারা। রাজধানীর যাত্রাবাড়ির বড় মাদ্রাসায় সভা শেষে ভাস্কর্য বিরোধীরা এমন মন্তব্যই করেন। নিজেদের দেশ বরেণ্য আলেম দাবি করে 6 দফা প্রস্তাবনা পেশ করেন। বলেন, দাবি না মানলে কঠোর পদক্ষেপের দিকে এগোবেন তারা। সভা শেষে সাংবাদিকদের আরো বলেন, শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। যদি কাবা শরীফের কোনো ইমাম এসে এই মূর্তি উদ্বোধন করে, সেটাও পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না। তুরস্ককে মানতে হবে, সৌদি আরবকেও মানতে হবে। যে না মানে সে গুনাহগার হবে, সে স্বতন্ত্র ব্যাপার, সেটা আমাদের মুসলমানদের জন্য ডকুমেন্ট হতে পারে না। রোহিঙ্গাদের অবশ্যই নিজের দেশ মিয়ানমারে ফেরত যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। রাজধানীতে এক অনুষ্ঠানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সরকারের প্রশংসা করেন তিনি। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার মানবিক কারণে সাময়িক সময়ের জন্য নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় রোহিঙ্গারা। মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। 3 বছরেরও বেশি সময় ধরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে সরকার। তাদের প্রত্যাবাসনে বারবার আলোচনা হলেও মিয়ানমারের নানা অজুহাতে ব্যর্থ হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অবস্থান তুলে ধরেন তিনি। There are million Rohingya in Cox's Bazar. That's a very difficult situation, and we recognize the enormous investment that the government has done in building Bhasan Char. So that obviously is a sign of the search for solutions in managing this situation. The ultimate solution, of course, lies in Myanmar, and in Myanmar taking the responsibility of creating conducive conditions for return. স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাময়িক সময়ের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ক্ষণস্থায়ীভাবে তাদেরকে আশ্রয় দিয়েছেন। আন্তর্জাতিক মহল সদা সর্বদা মায়ানমারকে এই ব্যাপারে চাপ সৃষ্টি করছেন যে তারা যেন নাকি তাদের নাগরিকদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যায়। স্থানীয় সরকার মন্ত্রী এবং জাতিসংঘের প্রতিনিধি দুজনই মনে করেন রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর স্থায়ী কোনো সমাধান নয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভাষান্তরে নতুন আবাসন পেয়ে খুশি রোহিঙ্গারা। এখানে আসার পর তাদের ভুল ভেঙেছে বলে জানান তারা। বলেন, আগে তারা ভাষান্তর সম্পর্কে বিভ্রান্তির মধ্যে ছিলেন। প্রথম ধাপে 1642 জন আসার পর এমন অনুভূতির কথা জানান রোহিঙ্গারা। নোয়াখালী প্রতিনিধির সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। করিডোরে খেলা করছে রোহিঙ্গা শিশু। চোখে আনন্দ বলে দেয় নতুন আবাসনে কতটা খুশি তারা। শুক্রবার চট্টগ্রাম থেকে ভাষাঞ্চরে আসার পর তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। এখানে আসার পর ভাষাঞ্চর সম্পর্কে তাদের আগের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে বলে জানান রোহিঙ্গারা। আমাদের এখানে আসে কিন্তু ভালো লাগতেছে। এখন চারিদিকে ঘোরাফেরার জন্য ভালো, খাওয়ার জন্য ভালো, থাকার জন্য ভালো। তখন আমাদের যেখানে ছিলাম আগে এখানে কষ্ট ছিলাম। অনেকজন অনেক কথা বলতো, মানে ভাষাঞ্চর আসলে তোমার মানে ভাষাঞ্চর এটা হচ্ছে ডর হয়ে যাবে,
গেলে পানি উঠবে, পানি উঠে বাড়ি নিয়ে যাবে, এই যে বলতো। তবে আমরা তো এখন এখানে আসার পর দেখি খুব ভালো। নৌবাহিনীর পরিচালক কমোডোর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, রোহিঙ্গাদের নিরাপত্তার পাশাপাশি 1 মাসের খাবার দেয়া হবে। কর্মসংস্থানের জন্য সহায়তা দেয়া হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR স্ট্যান্ডার্ড ক্লাস্টারের নিয়ম মেনে 1 লাখ রোহিঙ্গার জন্য আবাসস্থল নির্মাণ করা হয়েছে। সবর ইসলাম, 21 টেলিভিশন। 118টি PCR ল্যাবের পাশাপাশি 10 জেলায় চালু হলো করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এতে 15 থেকে 30 মিনিটেই পাওয়া যাবে টেস্টের রিপোর্ট। ফলাফল সঠিক হওয়ার সম্ভাবনা 85%। লক্ষণ প্রকাশের 5 থেকে 7 দিনের মধ্যে এই টেস্ট করা যাবে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে র্যাপিড টেস্ট চালুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়াও অন্যান্য উৎস হতে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোভিড-19 পরীক্ষায় PCR ল্যাব টেস্ট কিংবা জিন এক্সপার্ট টেস্টের পর এবার অ্যান্টিজেন টেস্ট চালু করলো বাংলাদেশ। বাড়তি কোনো ফি লাগবে না এই টেস্টে। প্রাথমিকভাবে PCR সুবিধা নেই এমন 10টি জেলায় চালু হলো এই টেস্ট। জেলাগুলো হলো গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা পরীক্ষায় PCR এর বিকল্প নেই। লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টিনে যেতে এবং PCR এর ফল আসা পর্যন্ত রোগ বিস্তার প্রতিরোধ করবে এই টেস্ট। লক্ষণ উপসর্গ শুরু হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে এটি করতে হবে। যেহেতু আমরা টেস্টের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাই, আমরা আশা করি যে আইসোলেশনটি খুব নিয়মিত হবে। কিন্তু এটা সবচেয়ে নেগেটিভ ড্রব্যাক যদি আমরা বলি, সেটা হচ্ছে এটা সেন্সিটিভিটি রিলেটিভলি কম। মোটামুটি ভাবে 80% এর কিছু বেশি বা অ্যারাউন্ড 80%। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন পেতে যোগাযোগ অব্যাহত আছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্সফোর্ডের 3 কোটির পাশাপাশি কোভ্যাক্সের কাছ থেকে 20 ভাগ ভ্যাকসিন পাবার নিশ্চয়তা পাওয়া গেছে। এবং আমরা বলেছি, ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকা যেটা আছে সেরাম ইনস্টিটিউটে, আমরা সেটা নেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে। খুবই ফ্লেক্সিবল একটি এমইউ করেছি আমরা। আগে আসলে আগে নেওয়ার মতো একটি অবস্থানে কিন্তু আমরা আছি। কেন কিন্তু কোভ্যাক্সের এই গ্যাভি থেকে আমরা যা পাবো তার সংখ্যাও কিন্তু কম না, প্রায় 4 কোটির মতো। আমাদের যদি 20% পপুলেশন ধরা হয়, সেই ব্যাপারেও কিন্তু সেটা জানা। এছাড়াও অনুষ্ঠানে জানানো হয়, পরীক্ষামূলকভাবে একটি মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এটার যে পদ্ধতি শুরু করার, সেই পদ্ধতিতে একটু বিলম্ব হলো। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 6,807। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 273তম দিনে 13,540 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 1,888 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,75,879। নতুন 2,457 জন সহ সুস্থ হয়েছেন 3,93,408 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 13.94%। করোনার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শ্বাসরোধ মানুষের। মৃত্যুর হার 53.06%। দেশে এ পর্যন্ত 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 28,49,951 জনের। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। হুথি বিদ্রোহীদের কবল থেকে 10 মাস পর মুক্ত 5 বাংলাদেশি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হাতে 10 মাস বন্দী 5 বাংলাদেশি প্রবাসী কুয়েত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় মুক্তি পেয়েছেন। শিগগিরই তাদের দেশে পাঠানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের আবু তৈয়ব, মিরসরাইয়ের রহিমউদ্দিন, আলাউদ্দিন, ইউসুফ এবং আলমগীর। তাদের হোটেলে থাকা খাওয়ার খরচ, বিমানের টিকিট সহ সব ধরনের আর্থিক সুবিধা কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো হয়েছে। গেল ফেব্রুয়ারির শুরুতে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে প্রায় 20 জন নাবিক ইয়েমেন উপকূলে থামলে
হুথি বিদ্রোহীরা তাদের অপহরণ করে। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে তার কবরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। ভাস্কর্য নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক মহল অহেতুক বিতর্কের সৃষ্টি করছে অভিযোগ করে ওবায়দুল কাদের জানান, পুরো পরিস্থিতি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে। আমরা সরকারে আছি, আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, যেভাবে তিনি করোনা মোকাবিলা করেছেন এবং সাহসিকতার সাথে প্রতিকূল অনেক পরিস্থিতি মোকাবিলা করে তিনি এখানে এসেছেন। কাজে তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং নেতৃত্ব গুণে হয়ে উঠেছিলেন গণতন্ত্রের মানসপুত্র। তার রাজনীতি ছিল বাংলা ও বাঙালির মুক্তিকে ঘিরে। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর তিনি লেবাননে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আদিত্য মামুনের রিপোর্ট। I think there is no struggle. If Mr. Nasser has got ambitions, well, let him pursue his ambitions. I have no such ambition. হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশ খ্যাত বাঙালি রাজনীতিবিদ। ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সোহরাওয়ার্দী। যুক্তরাজ্যে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে ফিরে আসেন কলকাতায়। রাজনীতিতে যুক্ত হয়ে কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হন। ১৯২৪ সাল থেকে উপমহাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়নে তার ভূমিকা অগ্রগণ্য। ১৯৩৬ সালে মুসলিম লীগে যুক্ত হওয়ার আগে যুক্ত ছিলেন স্বরাজ পার্টির সাথে। ১৯৪৩ সালে খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় প্রভাবশালী মন্ত্রীও ছিলেন। পরে হন বাংলার মুখ্যমন্ত্রী। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী। সংগ্রামের ধারাবাহিকতায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৫৪ সালে তিনি শেরেবাংলা ও ভাসানীর সাথে যুক্তফ্রন্ট গঠন করেন এবং নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করেন। ১৯৫৬ সালে সোহরাওয়ার্দীর উদ্যোগে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়েছিল। তার রাজনীতির কেন্দ্রে ছিল বাংলা ও বাঙালির মুক্তি। ৬২ সালে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে। অত্যন্ত লিবারেল, উদার মনস্ক, আধুনিক মনস্ক সাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসাবে তিনি বাংলাদেশের জনগণকে প্রথমে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৬৩ সালে অসুস্থ হয়ে পড়লে তিনি লেবাননে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংগ্রামী রাজনীতিককে চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বাঙালি। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যার আহ্বানে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিল বাঙালিরা। যারা সমাজকে পিছিয়ে নিতে চায় এবং এর পৃষ্ঠপোষকতা যারা করছে তাদের সবার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। যুব সমাজ ও নারীদের করোনা ক্ষতি মোকাবেলায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে। মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যাপারে গতানুগতিক পরিকল্পনায় ভালো ফল আসবে না। শনিবার অ্যাকশন এইড ও সানেম আয়োজিত অনলাইন আলোচনায় উঠে আসে এসব তথ্য। আর নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন আলোচনার প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী মেহেদী হাসানের রিপোর্ট। মহামারীর আলোকে আসছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এ পরিকল্পনায় যুবা ও নারীদের বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া উচিত তা জানতে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের এই অনলাইন আলোচনা। আলোচকরা বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা সরকারের একটি স্বাভাবিক কার্যক্রম।
করোনা সংকটের কারণে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সহ নানা সুবিধা চাপে পড়েছে। বাড়তি চাপ মোকাবেলার বিষয়ে নতুন করে ভাবতে হবে। ইন্টারনেটকে আমাদেরকে দেখতে হবে মৌলিক অধিকার হিসাবে। ইট ইজ বিকাম জাস্ট লাইক এয়ার, ইউ নিড ইন্টারনেট। তথ্য নিয়ে যে কথাটা আসছে, আমার কাছে মনে হয় যে এটাকে কিভাবে লাইভ করা যায় এবং এটাকে যদি আমরা ডাইনামিক না করতে পারি তাহলে আমাদের একটু ডিফিকাল্ট হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সুনির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক করার পরামর্শ অর্থনীতিবিদদের। পুরো প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য যে অ্যাপ্রোচটা, সেটা গতানুগতিকভাবে অন্যান্য যে 8-5 ইয়ার প্ল্যানে যেভাবে করা হয়েছে, যে 5 ইয়ার প্ল্যান যেভাবে করা হয়েছে, আর সামনে প্ল্যানটাতে আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচ ব্যাপারে আমরা কোনো রিথিং করব কিনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিছু দুর্বলতা আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্য থেকেই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদেরকে আরো গভীরে যেতে হবে, আমাদেরকে রিশেপ রিডাইরেক্ট করতে হবে রিসোর্সকে, এবং এইটাই মূল কথা আজকের আমার কথা, যে আপনারাও তুলে ধরেন, আপনারা বলেন যে সরকার যেন তার এক্সপেন্ডিচারের যে কৌশলটা, যে আউটলেটা, এইটাকে যেন চিন্তা ভাবনা করে এবং এটা হোয়ার ডাইরেক্টেড কোন জায়গায় যাচ্ছে সেগুলো সম্বন্ধে আরো যেন সাবধান হয়। ভিয়েতনাম, কম্বোডিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উন্নয়নে দ্বিতীয় ভাষায় দক্ষতা না থাকা বাধা হতে পারেনি বলেও উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি মুক্তির স্বাদ পায় 16 ডিসেম্বর। বিজয়ের 49 বছর উদযাপনের পাশাপাশি বাঙালি উদযাপন করছে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ। জেল, জুলুম আর দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে জাতির পিতার তর্জনী হেলনে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। তাই তো মুজিব মানেই স্বাধীনতা, মুজিব মানেই বাংলাদেশ। মাহমুদ হাসানের রিপোর্ট। পাকিস্তান রাষ্ট্রের জন্মের সাথে সাথেই ভাষার উপর আসে আঘাত, ফুঁসে ওঠে বাঙালি। অধিকার আদায়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বারবার কারাবরণ করেছেন, 66-র 6 দফা দিলেন। 6 দফা হয়ে উঠল বাঙালির প্রাণের দাবি। 69-এর গণ অভ্যুত্থানে মুক্ত হন বঙ্গবন্ধু। মুক্তির জন্য জাতি যখন প্রস্তুত, তখনই আসে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানের কারাগারে জাতির পিতা বন্দী, মুক্তি পাগল বাঙালি তখন যুদ্ধের ময়দানে। মার্চ থেকে ডিসেম্বর, 9 মাসে এক সাগর রক্তে আসে বিজয়। বিজয়ের 49 বছরে বাঙালি উদযাপন করছে মুক্তির মহানায়কের জন্মশতবার্ষিকী। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই 3000 বছরের ইতিহাসে প্রথম বাঙালির জন্য একটা নিজস্ব জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আজ থেকে 50 বছর আগে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন, আর তার কন্যার নেতৃত্বে আমরা যেমন মুজিব বর্ষ পালন করছি, তেমনি বিজয়ের 50 বছরও আমরা উদযাপন করতে যাব। জাতির পিতাই বহির্বিশ্বে বাঙালিকে বীরের জাতি হিসেবে পরিচয় করিয়ে দেন। আমরা সারা দুনিয়ায় এখন আলাদা স্বতন্ত্র একটা জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত এবং আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত। বাঙালির মনের মণিকোঠায় বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধুর নেতৃত্বের পরশ পাথরে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। এই প্রিয় মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছি কারো দয়ার দানে না। এইটার চেয়ে গৌরব উজ্জ্বল অধ্যায় আর কি হতে পারে, যে এই অধ্যায়ের মধ্যে শেখ মুজিব এবং বাংলাদেশ দুটো শব্দ সমার্থক হয়ে উঠেছে। বিজয়ের 48 বছর কেটেছে, এখনো বাঙালির প্রাণের উৎস আর সাহসের শেষ ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বংশীর দখল দূষণের বিরুদ্ধে সাভারে মানববন্ধন, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি। ভারতের নতুন কৃষি আইন বাতিলে অনড় কৃষকরা, আবারও ব্যর্থ বৈঠক
সময় চাইল মোদী সরকার। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সদ্য প্রয়াত নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলী যাকের স্মরণে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপাব দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ছিল এতিমখানায় খাবার বিতরণ, কোরআন খতম, মিলাদ ও স্মরণসভা। রাজধানীর নিকেতনের টেলিপাব কার্যালয়ে স্মরণসভায় স্মৃতিচারণ করেন মুনতাসির মামুন সাজু, সাজ্জাদ হোসেন দোদুল, আহসান হাবিব নাসিম, এস এ হক অলিক, মোহন খান, সাদেক সিদ্দিকী, জহির আহমেদ, রেজাউল হক রেজা, সাইদ তারেক, শহীদ আলমগীর সহ অন্যান্যরা। পরে দোয়া মাহফিল হয়। আদালতের নির্দেশে রাজশাহীর কেন্দ্রীয় কারা ফটকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে অভিযোগকারীর বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সেই বিয়েতে উপস্থিত ছিল তাদের সন্তান 9 বছরের ছেলে। বিয়ের শর্তে 8 বছর ধরে সাজা খাটা অপরাধীর জামিন পাওয়ার কথা রয়েছে। ধর্ষণ মামলার আসামি ও ভুক্তভোগীর মধ্যে বিয়ের আয়োজন করতে রাজশাহী কারাগারের তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 2011 সালে প্রেমের সম্পর্কের পর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, কিন্তু ওই ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি ধর্ষণ মামলা করেন। 2012 সালের 12 জুন ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেন আদালত। সাভারের বংশী নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ। সাভার বাসস্ট্যান্ড, বঙ্গবন্ধু চত্বর এবং বংশী নদীতে নৌকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ঐতিহ্যবাহী বংশী নদীর তীর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। নদী রক্ষায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশের 3টি কোম্পানিকে এশিয়ার সেরা আন্ডার এ বিলিয়ন তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। এশিয়া প্যাসিফিক অঞ্চলের যেসব ভালো কোম্পানির বার্ষিক বিক্রি $1 বিলিয়ন কম, তাদের মধ্য থেকে সেরা 200 কোম্পানি নির্বাচন করেছে ফোর্বস। বাংলাদেশের ওষুধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও শতভাগ রপ্তানিমুখী জুতা তৈরিকারক প্রতিষ্ঠান ফরচুন শুজ লিমিটেড রয়েছে এই তালিকায়। ফোর্বস জানিয়েছে, তালিকায় স্থান পাওয়া কোম্পানিগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বিক্রি, মুনাফা অর্জন, ঋণের হার নিয়ন্ত্রণ এবং যোগ্য নেতৃত্বের কারণে বেশি পয়েন্ট অর্জন করেছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 75 পরবর্তী কোনো সরকারি সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি, বললেন প্রধানমন্ত্রী। বিজিবি হবে ত্রিমাত্রিক বাহিনী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কাল মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ, অপব্যাখ্যা সমর্থন করে না ইসলাম, মত আলেম সমাজের। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বলছে জাতিসংঘ, সুযোগ সুবিধায় সন্তুষ্ট ভাষাঞ্চলের নতুন বাসিন্দারা। 10 জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু, ভ্যাকসিন পেতে বহুমুখী উদ্যোগ, 24 ঘন্টায় আরো 35 মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরে সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।